আসসালামু আলাইকুম। আমি কামরুল হাসান। আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ লার্নিং উইথ কামরুল হাসান থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা লিটারেরি ডিভাইস অথবা লিটারেরি এলিমেন্ট নিয়ে কথা বলবো। তাহলে সময় নষ্ট না করে আমরা চলে যাই আজকে আমাদের ভিডিওতে কি থাকছে। শুরুতেই আমরা এর ডেফিনেশন দেখব এবং এর বিভিন্ন ধরনের এলিমেন্টস যা আছে আমরা আজকে ৫টি এলিমেন্ট নিয়ে কাজ করব, ৫টি এলিমেন্ট নিয়ে কথা বলবো। তাহলে দেখে নেওয়া যাক সেই এলিমেন্টসগুলো কি। প্রথমে আমরা দেখি হোয়াট ইজ এ লিটারেরি এলিমেন্ট, অর্থাৎ লিটারেরি এলিমেন্টস অলসো নোন অ্যাজ লিটারেরি ডিভাইসেস, অর্থাৎ এই লিটারেরি এলিমেন্ট এটাকে কিন্তু লিটারেরি ডিভাইসও বলা যায়। হুইচ আর রাইটিং টেকনিক্স ইউজ টু ক্রিয়েট আর্টিস্টিক স্পেশাল ইফেক্টস দ্যাট ইমার্স দি রিডার্স। অর্থাৎ এই এলিমেন্ট অথবা ডিভাইস হচ্ছে এমন একটি বিষয় যেটি হচ্ছে কি এক ধরনের টেকনিক, এক ধরনের কৌশল যার মাধ্যমে লেখাটাকে অন্য একটি উচ্চতায় নিয়ে যাওয়া হয় এবং আপনি একটি যে বর্ণনা দিচ্ছেন সেই বর্ণনা লেখক কল্পনা করবে, লেখক এমনভাবে বর্ণনা করছে এই টেকনিকের মাধ্যমে যেটি পাঠক কল্পনা করবে। তো এই টেকনিকের মাধ্যমেই টেকনিকটা আপনি ইউজ করলেন আপনার রাইটিংয়ের মাধ্যমেই, আপনার এই টেকনিকের মাধ্যমেই আপনার পাঠকরা সেই বিশেষ দৃশ্যটি কল্পনা করতে বাধ্য হবে। এটিকেই বলা হচ্ছে লিটারেরি এলিমেন্ট অথবা লিটারেরি ডিভাইস। তো এই ডিভাইসগুলি কত প্রকার কি আমরা আজকে কতটুকু নিয়ে আলাপ করব এবং ভবিষ্যতে অন্যান্য সেগমেন্টে আমি এই বিষয়গুলো নিয়ে আলাপ করব, কারণ আপনাদের সময়ের প্রচুর দাম। তো অনেকক্ষণ কিন্তু একটি পড়ানো যায় না বা অনেকক্ষণ আপনাদের মাথায় সেই মনোযোগও থাকে না। তো সেই বিষয়টি চিন্তা করে খুব ছোট খণ্ড পার্ট করে আমরা এই ভিডিওটি সাজিয়েছি। তাহলে আমাদের এই ভিডিওতে থাকবে ২১টি লিটারেরি এলিমেন্টস অথবা এঙ্গেজ রিডার্স, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে পাঠকদেরকে আমরা ধরে রাখবো, সেই ধরে রাখার যেই টেকনিকগুলি বা এলিমেন্টসগুলি সেগুলি হচ্ছে কি, সেগুলো যদি আমরা দেখি কি নাম্বার 1 এলিউশন, নাম্বার 2 অ্যালিটারেশন, নাম্বার 3 অ্যানাফোরা, নাম্বার 4 ডিকশন, নাম্বার 5 ইউফেমিজম। অর্থাৎ আমরা আজকে ২১টার মধ্যে এই 5টি বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনার চেষ্টা করব। আপনারা যদি ধীরে শেখেন তাহলে আমি মনে করি ভালোভাবে শিখব এবং ভালোভাবে শিখলেই আমাদের শেখার আগ্রহটা বাড়বে। পরবর্তীতে আমাদের বেসমেন্ট যদি ভালো হয় আমরা কিন্তু অন্য বিষয়গুলি খুব সুন্দরভাবে সেই বেজের উপর কিন্তু রাখতে পারবো। তো এজন্য শুরুটা একটু কঠিন হয় এবং শুরুটা বেশ ভালোভাবে করতে হয় এবং ধীরে সুস্থে জেনে শুনে। তাহলে চলে যাওয়া যাক আজকে আমাদের ভিডিওর মূল যে পার্ট এলিমেন্টস নিয়ে আজকে আমরা কাজ করব, সেই 5টির 1 নম্বরে আমরা চলে যাই। তাহলে নাম্বার 1 হচ্ছে অ্যালিউশন। An allusion is a literary device that indirectly refers to external people, events or thing. অর্থাৎ এটি এমন একটি ডিভাইস অথবা এলিমেন্ট বা উপাদান, সেটি হচ্ছে কি ইনডিরেক্টলি রেফার্স টু এক্সটার্নাল পিপল। আমার নাটকে বা ঘটনায় যে বিষয়টি আছে তার বাইরের, অর্থাৎ চরিত্রের বাইরের যে বিষয়গুলি সেই দিকটিকে দেখানো হচ্ছে, সেটিকে বলা হচ্ছে অ্যালিউশন। তো নাটক বা ঘটনায় আমরা অনেক কিছুর মাধ্যমে একটি ঘটনাকে প্রাণোচ্ছল করে তুলি, তারই একটি অংশ এটি। An easy way to remember the definition of an allusion is to think of the verb allude. অর্থাৎ এখানে বলা হচ্ছে যে খুব সহজে আমরা মনে রাখতে পারি এই যে verb allude এর মাধ্যমে। When you allude to something, you are referencing something else. তো এখানে এক্সাম্পল যদি আমরা দেখি, an example of allusion with a deep frown on his face as he stormed through the Christmas market. Johnny looked like a real Scrooge. অর্থাৎ এখানে অ্যালিউশনের যে এক্সাম্পলটা আমরা দেখলাম সেটি হচ্ছে একজন ব্যক্তি তার ভ্রু কুঁচকানো অবস্থা, এই যে ফ্রন অন হিজ ফেস, তাহলে তার অবস্থা কি, এই যে স্টর্ম থ্রু দি ক্রিসমাস মার্কেট, তাহলে ক্রিসমাস মার্কেটের মাধ্যমে তার এই যে ভ্রু কুঁচকে গেল, ভ্রু কুঁচকানো অবস্থায় আছে
জনি লুকড লাইক এ রিয়েল স্ক্রুজ, তাহলে তাকে প্রকৃতপক্ষে একজন কৃপণ কুঞ্জুস ব্যক্তির মতো মনে হচ্ছে। তাহলে এই যে ক্রিসমাস মার্কেট, এই যে একটি বিষয় তারা এনে দিলেন, এর মাধ্যমে কিন্তু অন্য একটি কিছু এটি ঢুকানো হলো এখানে। এর মাধ্যমে এই লোকটার অবস্থা কি হলো, ভ্রু কুঁচকে গেল এবং কি হলো, তাকে সত্যিকারভাবে একজন কুঞ্জুসের মতো মনে হলো। তো সে কিন্তু সেরকম নয়। তাহলে এই ক্রিসমাস মার্কেটটা এনে এর মধ্যে এনে লেখক কিন্তু এই জনি ব্যক্তিটিকে কুঞ্জুসের মতোই পরিচয় করিয়ে দিলেন, তার ভ্রু কুঁচকালেন। তাহলে এই যে টেকনিক, এটিকে বলা হচ্ছে অ্যালিউশন। নাম্বার 2, অ্যালিটারেশন। অ্যালিটারেশন ইজ ওয়েন ওয়ার্ডস with the same sound or letter appear in a sentence, often consequently. অর্থাৎ এখানে বলা হচ্ছে অ্যালিটারেশন হচ্ছে এমন এক শব্দগুচ্ছ ইজ ওয়েন ওয়ার্ডস উইথ দি সেম সাউন্ড অর লেটার অ্যাপিয়ার ইন এ সেন্টেন্স, অর্থাৎ একই রকম। আমরা শব্দের মিল যেরকম দেখি সেই ধরনের অনেকটা বিষয়, যে একই শব্দ থাকবে, উচ্চারণ থাকবে, অন্তমিল থাকবে, এই বিষয়টা এরকমই। তাহলে এখানে হচ্ছে কি সাউন্ড অর লেটার অ্যাপিয়ার ইন এ সেন্টেন্স, সেম একই রকম থাকবে। ওকে, ওয়ার্ড উইথ দি সেম সাউন্ড। তাহলে এই ওয়ার্ডগুলি থাকবে when words with the same sound or letter appear in a sentence, অর্থাৎ এই যে বলা হচ্ছে যে শব্দগুলো থাকবে, তাদের সাউন্ড কিন্তু একই রকম হবে, এটিকে বলা হচ্ছে অ্যালিটারেশন। তাহলে আপনারা বুঝবেন এর একটি এক্সাম্পল যদি দেই, পপুলার ইউজেস অফ অ্যালিটারেশন ইনক্লুড book title, business names, nursery rhymes and tongue twisters। তাহলে এগুলিকে বলা হচ্ছে যে পপুলার অ্যালিটারেশন। Alliteration is an easy literary element to use because it's a simple way to enhance phrases। তাহলে খুব সহজে আপনার ফ্রেজের মাধ্যমে এটিকে ব্যবহার করা যাচ্ছে। alliteration ইজি লিটারারি এলিমেন্ট, খুব সহজ লিটারারি উপাদান টু ইউজ, বিকজ খুবই সহজে ব্যবহার করা যায়, বিকজ ইটস এ সিম্পল ওয়ে, খুব সহজভাবে টু এনহান্স ফ্রেজেস। তো ফ্রেজটিকে সহজেই এটির মাধ্যমে এনহান্স করা যায়। দিস ক্লাসিক বুক টাইটেলস আর গ্রেট এক্সাম্পল অফ অ্যালিটারেশন। তাহলে নিচের যে আপনারা যে বুক টাইটেলগুলি দেখবেন সেগুলির মাধ্যমে অ্যালিটারেশনের কিছু উদাহরণ পাবেন, যেটি হচ্ছে নাম্বার 1 প্রাইড অ্যান্ড প্রেজুডিস, নাম্বার 2তে দেখেন দি গ্রেট গ্যাটসবি, অফ মাইস অ্যান্ড মেন, সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, লাভস ল্যাবর্স লস্ট। তাহলে এখানে যদি দেখেন লাভস ল্যাবর্স লস্ট, এখানে এস আছে, এটিকে বলা হচ্ছে অ্যালিটারেশন। লস্ট, এটা তিনটাই কিন্তু এর শেষ উচ্চারণ হচ্ছে। তারপর দেখেন প্রাইড অ্যান্ড প্রিজুডিস, শেষে কিন্তু ই আছে। তো একই রকম যদি আপনি দেখেন এই যে অফ মাইস অ্যান্ড মেন, তো এখানে মাইস অ্যান্ড মেন একই রকম কিন্তু উচ্চারণ আসছে। সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি একই রকম উচ্চারণ কিন্তু আসছে। তো এই যে সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি কাছাকাছি যাচ্ছে, এগুলোকে বলা হচ্ছে alliteration. However, alliteration is also used in actual sentences, like the example below in Edgar Allan Poe's famous Gothic poem দি রাভেন। অর্থাৎ এই যে গথিক পোয়েমের ক্ষেত্রে যদি আমরা দেখি দি রাভেন এর ক্ষেত্রে এখানে কি লেখা আছে, ডিপ ইনটু দ্যাট ডার্কনেস পিয়ারিং। তাহলে এখানে দি এক্সাম্পল বিলো ইন এডগার অ্যালান পোজ ফেমাস গথিক পোয়েম, এই যে পোয়েমটার কথা আমরা এখানে বলছি যে দি রাভেন, এখানে যদি আপনারা দেখেন ডিপ ইনটু দ্যাট ডার্কনেস, তাহলে এখানে ডিপ ইনটু দ্যাট ডার্কনেস, এখানে ডিপ এবং ডার্কনেস এই উচ্চারণ কিন্তু একই রকম, সেটিকে বলা হচ্ছে অ্যালিটারেশন। অন্যদিকে নিচের লাইন যদি দেখেন আপনারা, ডাউটিং, ড্রিমিং, ড্রিমস, নো মোরাল এভার ডেয়ার টু ড্রিম। তাহলে এখানেও কিন্তু ডি এর উচ্চারণটা আসছে প্রায় সবগুলি ওয়ার্ডে, এই যে উচ্চারণ একই রকম, এটিকে বলা হচ্ছে অ্যালিটারেশন। তাহলে আশা করছি এই এবং সংজ্ঞাটা বুঝেছেন। Number 3, anaphora. Anaphora is a similar to alliteration in the sense that it replies on repetition. অর্থাৎ এটিকে বলা হচ্ছে যে এটি অ্যালিটারেশনের মতোই প্রায় একই রকম, শুধু এটি
ইট রিলাইজ অন রিপিটেশন, তাহলে এটিতে রিপিটেশন আসে, পুনর্বার ব্যবহৃত হয়। তাহলে আমরা যদি এক্সাম্পল দেখি সেটি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। দি ডিফারেন্স ইজ দ্যাট অ্যান অ্যানাফোরা রিপিটস। যদি দেখেন এই যে সংজ্ঞা বলা হচ্ছে, দি ডিফারেন্স ইজ দ্যাট অ্যান অ্যানাফোরা রিপিটস দি সেম ওয়ার্ড অর ফ্রেজ অ্যাট দি বিগিনিং অফ সাকসেসিভ সেন্টেন্সেস। যেটা আমি বলছিলাম যে এখানে রিপিট করা হচ্ছে একই রকম আগেটির মতোই, কিন্তু এখানে একটু রিপিটেশন আছে। ইউজড ওয়াইডলি ইন রেটোরিক, এক্সাম্পলস অফ অ্যানাফোরাস ক্যান বি ফাউন্ড ইন মেনি ফেমাস স্পিচেস। তাহলে বলা হচ্ছে এগুলি কিন্তু অনেক ফেমাস স্পিচেই পাওয়া যাবে, যেগুলো আমরা এক্সাম্পল দেখব। ইন দি এক্সাম্পল অফ অ্যানাফোরা বিলো, এই যে নিচে এক্সাম্পল আপনারা দেখবেন, লুক অ্যাট দি রিপিটেড ইউজ অফ ইট ওয়াজ। তাহলে এখানে কি কি রিপিট করা হয়েছে? এই যে ইট ওয়াজটা রিপিট করা হয়েছে অ্যাট দি বিগিনিং অফ ইচ নিউ কনসেপ্ট, অর্থাৎ যখনই নতুন কনসেপ্ট শুরু হচ্ছে তখনই ইট ওয়াজ দিয়ে রিপিট করে শুরু করা হচ্ছে। তাহলে সেটিকে আমরা একটু দেখি। ইট ওয়াজ দি বেস্ট অফ টাইমস, ইট ওয়াজ দি ওয়ার্স্ট অফ টাইমস, ইট ওয়াজ দি এইজ অফ উইজডম, ইট ওয়াজ দি এইজ অফ ফুলিশনেস, it was the speech of belief, it was the speech of it was the season of light, it was the season of darkness। তাহলে এই যে অনেকগুলি কিন্তু এখানে আমরা ইট ওয়াজের রিপিটেশন দেখলাম। তো এর মাধ্যমে সাউন্ডও কিন্তু একই আসলো, কিন্তু এটা করা হচ্ছে কিভাবে? রিপিটেশনের মাধ্যমে। তো অ্যালিটারেশন এবং অ্যানাফোরা কিন্তু প্রায় একই, কিন্তু ওটিতে কিন্তু ভিন্ন শব্দ আসে অ্যালিটারেশন, আর এর মাধ্যমে শব্দ উচ্চারণ প্রায় কাছাকাছি যায় সাউন্ড, আর অ্যানাফোরাতে কিন্তু একই শব্দ বারবার বলে শব্দটা একই সাউন্ডটা একই রকম হয় এবং রিপিটেশনের মাধ্যমে। নাম্বার 4, ডিকশন। ডিকশন ইজ দি লিটারেরি এলিমেন্ট দ্যাটস অল অ্যাবাউট ওয়ার্ড চয়েস, অর্থাৎ এটা হচ্ছে ওয়ার্ড চয়েসের মাধ্যমে হয়। এই দি স্পেসিফিক চয়েস অফ ওয়ার্ডস ইউজড helps determine the style in which the person is speaking or writing। তাহলে এখানে বলা হচ্ছে the specific choice of words used, অর্থাৎ একটি বিশেষ ওয়ার্ড অথবা পছন্দ করা এখানে ব্যবহার করা হচ্ছে বা পছন্দ করা হচ্ছে, যা কিনা সাহায্য করছে আমাদের ডিটারমিন দি স্টাইল, আমরা কোন স্টাইলে কি আমরা বোঝাতে চাচ্ছি পাঠককে সেটি এখানে বলা হচ্ছে। তো আমরা পছন্দ করে নেব, সেই পছন্দের মাধ্যমে আমাদের পাঠকরা এটি বুঝবে। উইচ দি পারসন ইজ স্পিকিং অর রাইটিং, তাহলে যার মাধ্যমে লেখক কথা বলছে অথবা লিখছে। ডিকশন কামস ইন হ্যান্ডি ওয়েন ইউ আর ট্রাইং টু শো দি রিডার এ পার্টিকুলার সিচুয়েশন অর এনকাউন্টার বিটুইন ক্যারেক্টার্স। দি ওয়ার্ড চয়েস এ সার্টেন ক্যারেক্টার uses will indirectly show the reader what a character is like and what type of social setting the character is in. There are 4 different types of diction. তাহলে আমাদের এখানে 4 ধরনের ডিকশন রয়েছে। তাহলে সেগুলি কি? ফর্মাল ডিকশন, ইনফর্মাল ডিকশন, কলিকুয়াল ডিকশন এবং স্ল্যাং ডিকশন। তাহলে আমরা এখন দেখি ফর্মাল ডিকশন। ফর্মাল ডিকশনটা হচ্ছে ফর্মাল ডিকশন ইজ হোয়েন দি ওয়ার্ড চয়েস ইজ কনসিডার্ড ফর্মাল। তাহলে আমরা যে ওয়ার্ডটি আমরা শুরুতে বলেছি আমরা পছন্দ করে নেব, এর মাধ্যমে পাঠক অন্য কিছু বুঝবে, তো সেই পছন্দটা কেমন হবে? সেটি হবে ফর্মাল। ইজ দ্য ওয়ার্ড চয়েস ইজ কনসিডার্ড ফর্মাল, ইটস টিপিক্যালি ইউজড ইন সিচুয়েশনস to convey a sense of social class or education or informal situations। অর্থাৎ আমরা ফর্মাল লেভেলে আমরা সামাজিকভাবে যেটি করি সেই অবস্থায় কিন্তু আমরা ফর্মাল কথা বলি, ইনফর্মাল কথা বলি না। এখানেও ফর্মাল শব্দটি ব্যবহার করা হবে, সেটি বলা হচ্ছে ইটস টিপিক্যালি ইউজড ইন সিচুয়েশনস টু কনভে সেন্স অফ সোশ্যাল ক্লাস, সামাজিকভাবে অথবা আমাদের শিক্ষার ক্ষেত্রে অথবা আমাদের সামাজিক যেই শিক্ষা সিচুয়েশনগুলি আছে সেগুলির জন্য। তাহলে এটিকে বলা হচ্ছে ফর্মাল ডিকশন। তাহলে এর আমরা উদাহরণ একইভাবে দেখব সবার শেষে। নাম্বার 2, ইনফর্মাল ডিকশন।
is when the word choice is formal, informal, more geared towards a causal conversation. অর্থাৎ যখনই ইনফর্মাল হয়, অর্থাৎ আমরা সামাজিকভাবে নিজেরা যে কথাগুলি বলি এটিকে বলা হচ্ছে ইনফর্মাল, মোর গিয়ার টুয়ার্ডস এ কজাল কনভারসেশন, অর্থাৎ আমাদের এখানে বিভিন্ন কারণ নিয়ে বিভিন্ন উৎস নিয়ে যখন কথা বলা হবে বিষয় নিয়ে, সেটিকে বলা হচ্ছে কজাল কনভারসেশন। ইট ইস টিপিক্যালি ইউজ টু কনভে এ সেন্স অফ ফর্মালিটি, ফ্যামিলিয়ারিটি, অর্থাৎ একই বিষয় নিয়ে হবে সাচ এজ এ লেটার টু এ ফ্রেন্ড, অর্থাৎ আমাদের সামাজিকভাবে যদি দেখি একজন ছাত্র তার বন্ধুর কাছে চিঠি লিখছে, তাহলে সেখানে কিন্তু তাদের বন্ধুর মধ্যে কিন্তু অনেকটা ইনফর্মাল বিষয়গুলি কিন্তু আসবে, তাই না? দুই বন্ধু কিন্তু সে এমনটা না যে বন্ধু অথবা ছাত্র তার শিক্ষকের কাছে চিঠি লিখছে, বিষয়টা কিন্তু এমন না। সে বন্ধুর কাছে কিন্তু অনেকটা আন্তরিক অনেক কথাবার্তা আসে, সেখানে কিন্তু ইনফর্মাল হয়, সেটি এখানে বোঝানো হচ্ছে। আপনাদেরকে উদাহরণ দিলে সেটি বুঝে যাবেন। Colloquial diction. তো colloquial diction is when words are used in everyday situations. তো আমাদের প্রাত্যহিক জীবনের যে সিচুয়েশনে আমরা যে ওয়ার্ডগুলি চয়েস করি সেটি বলা হচ্ছে colloquial and are often different depending on the region or community, এবং আলাদা আলাদা হয় আমাদের সামাজিকতা, আমাদের আঞ্চলিকতার উপরে। স্ল্যাং ডিকশন ইজ ওয়েন নিউলি ক্রিয়েটেড, অর্থাৎ আমরা নতুনভাবে তৈরি করি ট্রেন্ডি ওয়ার্ডস অর ইমপোলাইট ওয়ার্ডস আর ইউজড, অর্থাৎ আমাদের অভদ্র যে শব্দগুলি আমরা অনেকটা তৈরি করে নিই, যেমন ঝাক্কাস, বাংলাদেশে যদি দেখেন ঝাক্কাস সেরকম কিন্তু আপনি ডিকশনারিতে পাবেন না। তো এটি কিন্তু আমাদের তৈরি করা, সেরকমই একটু তৈরি করা হয়েছে, এগুলি কিন্তু স্ল্যাং টাইপের ব্যবহৃত হয়। তারপর যদি আপনি দেখেন ফাটাফাটি কিন্তু ডিকশনারিতে পাবেন না, সেটি তৈরি করা হয়েছে, কিন্তু ভালো বলা হচ্ছে, কিন্তু সেটি ভালো নয়, কিন্তু ফাটাফাটি শুনতে খারাপ শোনাচ্ছে, কিন্তু এটিকে ভালো মিন করা হচ্ছে, এটি কিন্তু তৈরি করা ওয়ার্ড, সেটি এখানে বলা হচ্ছে। তারপর আপনি যদি বাংলায় আরেকটি শব্দ দেখেন যে জটিল মানে কিন্তু কমপ্লেক্স, ইংরেজিতে জটিল কিন্তু সত্যি কমপ্লেক্স, একটা টেন্সড সিচুয়েশন যাবে, কিন্তু বাংলা যদি আপনি সামাজিকভাবে বর্তমানে দেখেন আমাদের ইয়াং জেনারেশন জটিলকে কিন্তু ভালো, খুবই ভালো একটি বেস্ট সিচুয়েশন যখন বর্ণনা করে এটিকে তারা বলে জটিল। তাহলে এইগুলিকে কিন্তু বলা হচ্ছে স্ল্যাং ডিকশন। তো যেটিকে ইম্পলিটে বলা হতো, আমরা এর উদাহরণগুলো দেখে নিই। নাম্বার 1, টু গুড ডে টু ইউ, এটি হচ্ছে ফর্মাল, তাহলে এটি হচ্ছে ফর্মাল ডিকশন, গুড ডে টু ইউ। তাহলে এটিকে কি বলা হবে ইনফর্মালে? সি ইউ লেটার, তাহলে তোমাকে পরে দেখ, ঠিক আছে, মানে এখন যাও, দেখা হবে আবার, এটি কিন্তু ইনফর্মাল। কলিকুয়াল চিরিও, একইভাবে স্ল্যাং যদি আমরা দেখি পিস আউট, ঠিক আছে, পিস আউট, শান্তিতে থাকো, যাও। তাহলে এইভাবে আমরা বিষয়গুলি দেখলাম, বিষয়গুলির বর্ণনা হলো, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এই গেল আমাদের ডিকশন। Number 5, euphemism. A euphemism is used to refer to something indirectly or to describe something in a more pleasant or polite way. A euphemism is used to refer to something indirectly or to describe something in a মোর প্লিজেন্ট অর পোলাইট ওয়ে, অর্থাৎ এটিকে বলা হচ্ছে ইউফেমিজম এমন একটি বিষয় ইনডিরেক্টলি ব্যবহার করা হয় অর টু ডিসক্রাইব সামথিং ইন এ মোর প্লিজেন্ট অর পোলাইট ওয়ে, এবং ভদ্রভাবে যেটিকে ব্যবহার করা সেটিকে বলা হচ্ছে ইউফেমিজম। ইউজ euphemisms in your own writing when you want to add in some humor or when you want to soften the blow or use less harsh imagery or phrasing, অর্থাৎ যদি একটু সফট অথবা ভদ্র হৃদয়স্পর্শী কিছু দিতে হয় তখন ইউফেমিজমটাকে দিতে হবে, সেটিকে বলা হচ্ছে ইউফেমিজম। উদাহরণ দিচ্ছে এখানে, ডক্টরস ইউজ দি ইউফেমিজম, অর্থাৎ ডক্টররা ইউফেমিজম ব্যবহার করে নেগেটিভ পেশেন্ট আউটকাম। তাহলে একজন রোগী মারা যাবে, রোগটি এমনভাবে হয়েছে যে এটি থেকে সারার কোনো উপায় নেই, কিন্তু তাকে ভদ্রভাবে সফটলি বলবে যাতে পেশেন্টটি মন খারাপ না করে, তাকেও সান্ত্বনা দিতে হবে, ডক্টর এটি এমনভাবে বলে। দিস ইজ এ মোর পোলাইট অর প্লিজেন্ট ওয়ে অফ সেইং দ্যাট এ পেশেন্ট হ্যাজ ডাইড।
তাহলে একজন রোগী মারা গেছে, তাকে এটি বলার জন্য যদি বলা হয়, সেটিকে বলা হচ্ছে যেভাবে ডক্টররা সান্ত্বনা দেয় অথবা সফটলি বলেন, সেটিকে বলা হচ্ছে ইউফেমিজম। তাহলে এই হচ্ছে আমাদের আজকের 5টি লিটারেরি ডিভাইস অথবা লিটারেরি এলিমেন্ট। তো আপনাদের এটি আমি শুরুতে এগুলি বলিনি, কারণ আমরা অনেকেই ইউটিউবে একটা ভিউ ব্যবসার ভিতরে আছি। আমার সেই ভিউর কোনো উদ্দেশ্য নেই। একটি রিকোয়েস্ট ছিল, অনেক ব্যস্ততার মাঝে আজকে আমি সময় বের করে এই রিকোয়েস্টটি পূরণ করার চেষ্টা করেছি। জানি না, আমি সামান্য কিছু জানি, এই সামান্যটুকু আপনাদের কাছে শেয়ার করলাম। আমার অনেক ভুল হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রবীন্দ্রনাথ বলেছেন, এই সাবিত্রী পৃথিবীতে কতটুকুই বা জানি। তো আমি বা কতটুকু জানি, একটি রিকোয়েস্ট এসেছে, যতটুকু আমি জানি দিয়ে দিলাম। তো আমি এটি সওয়াবের জন্য করেছি। আপনারা যদি এতটুকু সাহায্য পেয়ে থাকেন আমার ভিডিওর মাধ্যমে, তাহলে আমার জন্য দোয়া করবেন। আর এই দোয়াটাই আমার পাথেয় হিসেবে পরকালে আমার কবরে চলে যাবে। দ্যাটস অল। ভিউ আমার পাওনা নয়। তো যদি ভালো লাগে আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।